একদিকে নিষ্ঠুর অত্যাচার, অন্যদিকে কোটিপতি বসের সাথে একটি গোপন চুক্তি। মাত্র 500 মিলিয়নের বিনিময়ে নিজের সন্তানদেরকে বিক্রি করে দিল রাইসা। অদ্ভুত এক জাদুকরী সোলমেট কানেকশন। রাইসার শরীরে আঘাত লাগলে ব্যথায় নীল হয়ে যায় কোটিপতি আরাফ। কিন্তু কেন? এটা জানতে হলে তো আরাফ ও রাইসার রোমান্টিক সোলমেট বসে 4টি সন্তান গল্পটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা রাইসাকে দেখি, যে একটি গুদামে ভারী সব বক্স সরানোর কাজ করছিল। কাজ করতে করতেই তার কানে ডক্টরের সেই সতর্ক বাণীগুলো বারবার বাজছিল। তুমি কোয়াড্রুপ্লেটস নিয়ে কনসেপ্ট করেছো, মানে 4টি যমজ সন্তান নিয়ে। এই অবস্থায় তুমি যদি এমন কঠোর পরিশ্রম করো, তবে তুমি এবং তোমার গর্ভের সন্তান উভয়ই মারা যেতে পারে। কথাগুলো ভাবতে ভাবতেই রাইসা ভীষণ অসুস্থ বোধ করতে শুরু করে। পরের দৃশ্যে আমরা আরাফকে দেখি। একটি গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন হঠাৎ আরাফের শরীরও খারাপ হতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তার অ্যাসিস্ট্যান্ট দ্রুত সব কর্মীদের মিটিং রুমের বাইরে পাঠিয়ে দেয়। আরাফ যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে বলে, আমার লোয়ার অ্যাবডোমেনে প্রচণ্ড পেইন হচ্ছে। তার অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে, ইয়াং মাস্টার, আপনি তো সবসময় সুপার ফিট থাকেন, কিন্তু ইদানিং আপনার শরীর একদমই ঠিক যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে আপনার সিমটমগুলো একদম কোনো প্রেগনেন্ট মহিলার মতো। আপনার দ্রুত কোনো ডাক্তার দেখানো উচিত। আরাফ সরাসরি তা নাকচ করে দেয়। আরাফের হাতে একটি বিশেষ মুক্তার ব্রেসলেট ছিল, যার মুক্তাগুলো এখন টকটকে লাল হয়ে গেছে। এর মানে হলো সে তার ভার্জিনিটি হারিয়েছে। এটি দেখে তার অ্যাসিস্ট্যান্ট বেশ উত্তেজিত হয়ে বলে, ওয়াও স্যার, এগুলো লাল হয়ে গেছে। ওর লেডি বলেছিল, আপনি যখন আপনার সোলমেটে দেখা পাবেন, তখন এই মুক্তাগুলো লাল হবে। আমার ধারণা আপনি যার দেখা পেয়েছিলেন, তারও এখন ঠিক আপনার মতোই ফিলিংস হচ্ছে। আরাফও বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে থাকে এবং এক পর্যায়ে একটা অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবছিল, সেই মিস্ট্রি গার্ডে আসলে কে যে বসের সাথে ছিল। গল্পের অন্যদিকে আমরা রাইসাকে দেখি, যার শরীর ভীষণ খারাপ ছিল। অসুস্থ শরীর নিয়েও সে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। তখনই সেখানে সুপারভাইজার শাইলা এসে চিৎকার করে বলে, তুমি সব মালামাল ফেলে দিয়ে নোংরা করে ফেলেছো। এইসব আমার শিপমেন্টে যাওয়ার কথা ছিল। তোমার মতো অকর্মা মেয়ের এখানে কোনো জায়গা নেই। এখনই এখান থেকে বেরিয়ে যাও। রাইসা কাসুমাসু হয়ে ক্ষমা চেয়ে জানায় যে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সে এখনই সব পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু কথা বলতে বলতেই সে আরো অসুস্থ হয়ে পড়ে। তখন এক কর্মী শাইলাকে বলে, ওর মধ্যে তো প্রেগনেন্সির লক্ষণ দেখা যাচ্ছে। এরপর তারা রাইসাকে নিয়ে আজেবাজে গসিপ শুরু করে। তারা বলতে থাকে মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে আর তলে তলে এসব করে বেড়াচ্ছে। গ্রাম থেকে এসে বড়লোক ফাঁসানোর ধান্দা ছাড়া আর কিছু না। রাইসা প্রতিবাদ করে বলে যে সে এমন কিছু করেনি, কিন্তু শাইলা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বলে, তুমি এখন সবাইকে উস্কানি দিচ্ছ। এরপর সবাই মিলে রাইসাকে প্রচণ্ড বুলি করতে শুরু করে। এক পর্যায়ে তারা তাকে এত জোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় যে তার ব্লিডিং শুরু হয়ে যায়। গল্পের এই পর্যায়ে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। 1 মাস আগে রাইসা তার রেজিউম নিয়ে আরাফের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল। বিশাল সেই অফিস আর রাজকীয় পরিবেশ দেখে সে একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। সে মনে মনে ভাবছিল, যদি এখানে চাকরি পেয়ে যায়, তবে সে তার পরিবারকে খুব ভালোভাবে দেখাশোনা করতে পারবে। রাইসা যখন এসব ভাবছিল, তখন হঠাৎ আরাফ তাকে নিচে থেকে টেনে নেয় এবং ডাঙ্কড অবস্থায় তাকে কিস করতে শুরু করে। রাইসা অপ্রস্তুত হয়ে তাকে নিজে থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু আরাফ মনে মনে ভাবছিল, এই মেয়েটি কত স্নিগ্ধ। ওর সংস্পর্শে আমার কোনো অ্যালার্জি ফিল হচ্ছে না। এখানে জানা যায় আরাফের একটি বিশেষ সমস্যা ছিল। মেয়েদের সংস্পর্শে গেলে তার প্রচণ্ড অ্যালার্জি হতো, কিন্তু রাইসার ক্ষেত্রে তেমন কিছুই হচ্ছিল না। রাইসা আরাফকে চিনতে পেরে বলে, আপনি তো এই কোম্পানির প্রেসিডেন্ট, তাই না? আরাফ তখন ড্রাগের প্রভাবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে রাইসাকে বলে, আমার মনে হয় তোমাকে আমার গ্র্যান্ডমা পাঠিয়েছে। তোমার প্রাইস কত বলো? তুমি যত চাইবে আমি তোমাকে ঠিক তত টাকাই দেব। রাইসা বুঝতে পারে যে আরাফ সুস্থ অবস্থায় নেই, তাকে কিছু তো দেওয়া হয়েছে। সে নিজের রেজিউমে দেখে বলে, আমি এখানে চাকরির জন্য এসেছি। আপনি কি আমাকে এখানে একটি পার্মানেন্ট পজিশন পেতে সাহায্য করতে পারেন? কিন্তু আরাফ তার কথা বিশ্বাস করে না। সে বলে, দেখো, তুমি আমার সঙ্গে এসব রোল প্লে গেম খেলো না। এরপর সে রাইসাকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায়। তারা একে অপরের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। ঠিক তখনই রাইসার মায়ের কল আসে। আরাফ এতে বিরক্ত হয় এবং ফোনের ওপাশ থেকে রাইসার মাকে বলতে চায় যে তার মেয়ে এখানে কি করছে। রাইসা ঘাবড়ে যায়। সে ভাবে মা যদি সব জেনে যায়, তবে অনেক বড় বিপদ হবে। মাকে চুপ রাখতে এবং পরিস্থিতি সামলাতে সে নিজে আরাফকে কিস করে বসে। আর ঠিক তখনই আরাফের হাতে সেই বিশেষ ব্রেসলাইটটি প্রথমবার লাল হয়ে ওঠে। পরদিন সকালে রাইসার ঘুম ভাঙলে সে উপলব্ধি করে যে সে শহরের সবচেয়ে ধনী লোকটির সঙ্গে রাত কাটিয়েছে। সে আরাফের দিকে তাকিয়ে ভাবছিল, এই লোকটি কি তার ক্যারিয়ার বা চাকরির প্রতিশ্রুতি পূরণ করবে? এরপর সে শান্ত হয়ে উঠে দাঁড়িয়ে ড্রেস আপ করে নেয়। আরাফ তখন নিজের চেক বই বের করে রাইসাকে একটি চেক দিয়ে বলে, এই নাও 50 মিলিয়ন এবং এখন এখান থেকে বিদায় হও।
কিন্তু রাইসা সেটা প্রত্যাখ্যান করে বলে, আমার কোনো টাকা লাগবে না, আমি শুধু কোম্পানিতে একজন ফুল টাইম এমপ্লয়ি হিসেবে কাজ করতে চাই। আরাফ মনে মনে ভাবছিল, এই মেয়েটি নিশ্চয়ই তার বিছানায় আসতে পেরেছে বলেই এখন পার্মানেন্টলি তার সঙ্গে থাকার জন্য জেদ ধরছে। সে রাইসার স্বপ্নকে বেশ অবাস্তব বলে মনে করছিল। আরাফ ভাবছিল, দেখি এই মেয়ে কতক্ষণ এই ড্রামা চালিয়ে যেতে পারে। অন্যদিকে রাইসা ভাবছিল, যদি সে এই বড় গ্রুপে চাকরিটি পেয়ে যায় তবে তার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আরাফ যখন রাইসাকে ধমক দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে পারে, রাইসা ঘাবড়ে গিয়ে দ্রুত যাওয়ার সময় পা পিছলে পড়ে যেতে নাই। আরাফ তাকে ধরে ফেলে জিজ্ঞেস করে, তোমার শরীর কি ঠিক নেই? রাইসা তড়িঘড়ি করে বলে, না না, আমি একদম ঠিক আছি, আমি এখন আসছি। রাইসা চলে যাওয়ার পর আরাফ লক্ষ্য করে যে বিছানায় ব্লিডিং। তার মানে এটা রাইসার প্রথমবার ছিল। সে রাইসার ফেলে যাওয়া রিজিউমটি নিয়ে দেখতে শুরু করে। সে মনে মনে ভাবছিল, গ্র্যান্ডমা ভালোই প্ল্যান করেছে, উনি রাইসার জন্য নকল ডকুমেন্টও তৈরি করেছে। অ্যাকচুয়ালি তার মনে হচ্ছিল এই সবকিছুই তার গ্র্যান্ডমায়ের সাজানো নাটক। এর কিছুক্ষণ পর আরাফের অ্যাসিস্ট্যান্ট আরো কয়েকজন মেয়েকে নিয়ে আসে, কিন্তু আরাফ বিরক্ত হয়ে বলে, এই মেয়েদের আমার সামনে থেকে সরাও, এদের সংস্পর্শে গেলেই আমার অ্যালার্জি হবে। অ্যাসিস্ট্যান্ট মেয়েদের বিদায় দিয়ে আরাফকে শান্ত করার চেষ্টা করে বলে, প্লিজ স্যার, গ্র্যান্ডমায়ের ওপরে রাগ করবেন না, বংশ রক্ষায় আপনার একজন উত্তরাধিকারী দরকার, তাই উনি বাধ্য হয়ে আপনাকে ডাক দিয়েছেন। আরাফ রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা সুপারভাইজার শায়লাকে দেখি। সে তার সহকারীর সঙ্গে পরিকল্পনা করেছিল যে সে যে কোনো উপায়ে মিস্টার আরাফকে নিজের প্রেমে ফাঁসিয়ে নেবে। তার সহকারী তাকে তেল দিতে ব্যস্ত ছিল। এমন সময় রাইসা সেখানে এসে হাজির হয়ে শায়লাকে বলে, ম্যাডাম, দয়া করে 1 মিনিট শুনুন, আমি আমার ইন্টারভিউ পাস করেছি। কিন্তু শায়লা তাকে পাত্তাই দিচ্ছিল না। রাইসা জেদ ধরলে শায়লা বলে, ইন্টারভিউয়ের সময় শেষ হয়ে গেছে, এই কোম্পানিতে কাজ করার আর কোনো সুযোগ নেই তোমার। শায়লার সহকারী সুর মিলিয়ে বলে, হ্যাঁ, তুমি এখন বিদায় হও। রাইসা যখন জোর দিয়ে বলে, আমার সব রকম যোগ্যতা আছে এবং প্রেসিডেন্ট আরাফ আমাকে এই কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্রুভ করেছে, তখনই শায়লা হিংসায় জ্বলে ওঠে। তার সহকারী রাইসাকে বকাবকি শুরু করে এবং তাকে শাস্তি হিসেবে নীল ডাউন হয়ে বসতে বলে। রাইসা তার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে এই অপমান মেনে নিতে রাজি হয়। যখনই সে নীল ডাউন হয়ে বসতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আরাফ সেখানে উপস্থিত। সে রাইসাকে থামিয়ে দেয়। আরাফকে দেখে শায়লা এবং তার সহকারী একদম শকড হয়ে যায়। শায়লা আরাফের কাছে ঘেঁষার চেষ্টা করলে আরাফ তাকে ঝটকা দিয়ে সরিয়ে দেয়। তখন আরাফের অ্যাসিস্ট্যান্ট ধমক দিয়ে শায়লাকে বলে, তুমি কি জানো না স্যারের মেয়েদের থেকে অ্যালার্জি আছে, ওনার থেকে দূরে থাকো। অ্যাসিস্ট্যান্টের মুখে মেয়েদের প্রতি অ্যালার্জির কথা শুনে রাইসা একদম থমকে যায়। সে অবাক হয়ে ভাবে, শুধু মেয়েদের প্রতি অ্যালার্জি? তাহলে সেদিন আমার সঙ্গে কাটানোর সময়টা ও কিভাবে হ্যান্ডেল করলো? আরাফ তখন শায়লাকে কড়া গলায় ধমক দিয়ে বলে, আমি একে এই চাকরিটা দিয়েছি, তাই তোমাকে ওকে জয়েন করাতেই হবে। রাইসা মনে মনে স্বস্তি পায় এই ভেবে যে আরাফ অন্তত তার দেওয়া কথা রেখেছে। রাইসার চাকরি কনফার্ম হওয়ার পর আরাফের অ্যাসিস্ট্যান্ট রাইসাকে একটি দামি নতুন ফোনও গিফট করে। দূর থেকে শায়লা এসব দেখেই হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল। তার মনে হয় অ্যাসিস্ট্যান্টের সঙ্গে রাইসার কোনো রিলেশন আছে। ওইদিকে রাইসা ভাবতে থাকে, এই কোম্পানি কি তাদের সব এমপ্লয়িকে এমন দামি গিফট দেয়? আমার মনে হয় এই ফোনটা রিটার্ন করে দেওয়া উচিত। ঠিক তখনই রাইসার কাছে ডক্টরের কল আসে। ডক্টর তাকে জানায় যে তার মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ, দ্রুত চিকিৎসার জন্য 10,000 টাকা জমা দিতে হবে। রাইসা খুব চিন্তায় পড়ে যায়। এত টাকা জোগাড় করতে হলে তার অফিসের চাকরির পাশাপাশি আরও একটি পার্ট টাইম কাজ করা জরুরি হয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি রাইসা একটি বড় ক্লাবে ওয়েট্রেস হিসেবে কাজ করছে। ওইখানকার বার ওনার তার সমস্যার কথা জানতো, এই জন্য তাকে একটি ভিআইপি রুমে সার্ভ করার জন্য পাঠিয়ে দেয়। এতে সে মোটা অঙ্কের টিপস পাবে। রাইসা সরল মনে তাকে ধন্যবাদ জানিয়ে বোতলটি নিয়ে ভেতরে যায়। ভিআইপি রুমে তখন আরাফ তার বিজনেস পার্টনারদের সঙ্গে পুল গেম খেলছিল। শায়লাও সেখানে ছিল এবং সে বারবার আরাফের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিল, কিন্তু আরাফ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। আরাফের এক বন্ধু মজা করে বলে, দেখো মেয়েটি তোমার উপর কতটা ইন্টারেস্টেড আর তুমি পাত্তাই দিচ্ছ না। তখন আরেক বন্ধু বলে, আরে ভাই, ওকে সিল করতে দাও, ওর তো মেয়েদের প্রতি অ্যালার্জি আছে। বন্ধুরা আরাফকে নিয়ে হাসাহাসি করে বলে, আমরা তো শুনেছি গ্র্যান্ডমা নাকি তোকে ড্রাগ দিয়েছিল, বল সেটা কিভাবে হ্যান্ডেল করলি? শায়লা এটা শুনে মনে মনে আফসোস করতে থাকে, কারণ আরাফকে যেদিন ড্রাগ দেওয়া হয়েছিল সে তার সঙ্গে থাকলে কতই না ভালো হতো, বাট সে বুঝতে পারছে না তার সঙ্গে ঠিক কোন মেয়েটি ছিল। ঠিক তখনই সেখানে রাইসা এসে হাজির হয়। রাইসাকে ক্লাবে দেখে শায়লা ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো? আমি বুঝেছি তুমি ইচ্ছা করে আরাফের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছো। তোমার মতো ধূর্ত মেয়েদের আমি দু চোখে দেখতে পারি না, আর আরাফও তোমায় হেট করে। রাইসা মনে মনে ভাবছিল, সব ঝামেলা কেন সবসময় আমার সাথেই হয়। সে আরাফের দিকে তাকিয়ে খুব নরম সুরে বলে, আপনারা যেমনটা বলছেন তেমন কোনো ব্যাপার নেই, আমি শুধু এখানে পার্ট টাইম জব করতে এসেছি। আরাফ মনে মনে বেশ অবাক হয়ে ভাবে, এই মেয়েটি তো বেশ সাহসী, সে এরকম কাজও করতে পারে।
ততক্ষণে শায়লার উস্কানিতে ওইখানকার এক ছেলে রায়সার দিকে হাত বাড়ায় এবং তাকে হেনস্থ করার চেষ্টা করে। রায়সা ভয়ে এবং অস্বস্তিতে পিছিয়ে যেতে থাকে। ছেলেটি যখন বেশি অভদ্রতা করে তার সঙ্গে জোর করছিল, রায়সা তখন নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। ঠিক তখনই আরাফ শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে ছেলেটিকে থামিয়ে দিয়ে বলে, টেবিলে ফিরে যাও, এখন তোমার শট নেওয়ার পালা। ছেলেটি নেশার ঘরে উত্তর দেয়, আরে ভাই, গেম তো চলতেই থাকবে, আগে আমাকে একটু এনজয় করতে দাও। আরাফ এবার সরাসরি ধমক দিয়ে বলে, আমি তোমার আমন্ত্রণে এখানে এসেছি, তুমি যদি খেলার প্রতি মনোযোগী না হও এবং আমাকে ঠিকঠাক সময় না দাও, তবে তোমাদের কোম্পানির সঙ্গে আমাদের সব কোঅপারেশন আমি বাতিল করে দেব। আরাফের এমন সিরিয়াস কথা শুনে ছেলেটি ভড়কে গিয়ে বলে, আরে দোস্ত, তুমি কি মজা করছো? আমাদের এত পুরনো ফ্রেন্ডশিপ। এই বলে সে আরাফের কাছে নিজের আচরণের জন্য সাফাই গাইতে শুরু করে। সুযোগ বুঝে শায়লা আবার রায়সাকে আজে বাজে কথা শোনাতে শুরু করে। আরাফ তখন শায়লাকে নিজের কাছে ডাকে। শায়লা ভাবছিল আরাফ হয়তো তাকে কাছে টানছে, তাই সে খুব খুশি হয়ে দৌড়ে যায়। কিন্তু আরাফ তাকে কাছে পেয়ে বলে, আমার মনে পড়ে না যে আমি তোমাকে এখানে ইনভাইট করেছি। শায়লা আমতা আমতা করে অজুহাত দেওয়ার চেষ্টা করলে আরাফ কড়াভাবে বলে, যাদের আমি ইনভাইট করি না, আমার পার্সোনাল টাইমে তাদের উপস্থিতি আমি একদমই পছন্দ করি না, তাই তুমি এখনই এখান থেকে চলে যাও। শায়লা মনে মনে রায়সার উপর চরম ক্ষিপ্ত হয়ে ভাবে, আমাকে তাড়িয়ে দিচ্ছে, অথচ এই নিচু জাতের মেয়েটাকে এখানে কেন থাকতে দিচ্ছে। যাওয়ার সময় সে রায়সাকে আবার একটু কটু কথা বললে আরাফ তার দিকে এমনভাবে তাকায়। শায়লা তো ভয়ে দ্রুত সেখান থেকে পালায়। এর মধ্যে একজন বলে ওঠে যে টেবিলের ওয়াইন শেষ হয়ে গেছে। রায়সা দায়িত্ব পালনের জন্য ওয়াইন আনতে সেখান থেকে বেরিয়ে যায়। আমরা দেখি আরাফও তার পিছু পিছু যায়। রায়সা যখন ওয়াইন নিয়ে ফিরছিল, আরাফ তাকে বাধা দিয়ে খুব কাছাকাছি চলে আসে। এতে রায়সার হাতের বোতলটিও তো পড়ে যায়। আরাফ ওইদিকে মনোযোগ না দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এই ধরনের কাজও করো? আর এটা কি ধরনের তোমার পোশাক আশাক? রায়সা বলে, আপনি যেমনটা ভাবছেন তেমন কোনো ব্যাপার নেই, আসলে আমার এই কাজটি খুব প্রয়োজন ছিল। আরাফ তখন জিজ্ঞেস করে, এই কাজ করে তুমি কত টাকা ইনকাম করো? রায়সা তখন হাতের একটি আঙ্গুল তুলে দেখায়। সে 10,000 বোঝাতে চেয়েছিল, কিন্তু আরাফ ভেবে নেয় সে 10 লাখ টাকা আয় করছে। সে মনে মনে ভাবে মেয়েটি প্রচন্ড লোভী। সে এবার তাচ্ছিল্য করে বলে, তুমি কি টাকার জন্য সবকিছু করতে পারো? আমি তোমাকে এর চেয়েও বেশি টাকা অফার করতে পারি। রায়সা বিনয়ের সাথে উত্তর দেয়, না স্যার, আপনি অলরেডি আমার উপর অনেক বড় আহসান করেছেন, আপনি একদম চিন্তা করবেন না। এই পার্ট টাইম জবের জন্য আপনার কোম্পানিতে আমার কাজের কোনো ক্ষতি হবে না, আমি সেখানেও ফুল এনার্জি নিয়ে কাজ করব। আরাফ এটা শুনেই ভাবছিল তুমি কতটা শেমলেস। অ্যাকচুয়ালি সে তাকে মিসআন্ডারস্টুড করছিল। রায়সা ভাবে হয়তো বসের পছন্দ নয় যে তার কোম্পানির বাইরে তার এমপ্লয়ি অন্য কোথাও কাজ করুক। সে এবার আইফোনটি বের করে বলে, আই এম সরি, কিন্তু আমি এটা রাখতে পারবো না। আরাফ তাকে বলে, দেখো, আমার সামনে ভাজা মাছ উল্টে খেতে জানো না এমন প্রিটেন্ড করো না, তোমায় যেন এইরকম জায়গায় আমি কখনো না দেখি, বেরিয়ে যাও এখান থেকে। রায়সা ভাবে ওই জবের জন্য হয়তো এখান থেকে চলে যায় ভালো হবে। সে চুপচাপ বেরিয়ে যায়। এরপর আরাফের অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে এবং রায়সাকে যেতে দেখে নোটিস করে বলে, এটা তো সেই মেয়েটি না যাকে আপনি টাকা ট্রান্সফার করেছিলেন? আমি নিজে তাকে ওই ফোনটি দিয়েছিলাম, আপনি কি ওর ওপর ইন্টারেস্ট শো করছেন? এই শুনে আরাফ বলে যে এটি সেই গোল্ড ডিগার যাকে গ্র্যান্ডমা খুঁজে বের করেছে। আমার এই ধরনের কানিং মেয়েদের প্রতি একদমই ইন্টারেস্ট নেই। অ্যাসিস্ট্যান্টও বলে, হ্যাঁ, এই কথা তো সত্যি। এবার আমরা দেখি আরাফ ভেতরে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার কেন মনে হচ্ছে বস এই মেয়েটিকে লাইক করে। ওদিকে শায়লা রায়সার উপর ক্ষিপ্ত হয়ে তাকে শায়েস্তা করতে কিছু গুন্ডা ভাড়া করে। রায়সাকে দেখা মাত্রই সে গুন্ডাদের আক্রমণের নির্দেশ দেয় এবং দূর থেকে তা উপভোগ করতে থাকে। ঠিক তখন আরাফের অ্যাসিস্ট্যান্ট সেখানে হাজির হওয়ায় শায়লা গুন্ডাদের থামিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্টের রায়সাকে রাস্তা নিরাপদ নয় জানিয়ে বাড়ি পৌঁছে দিতে চায়। রায়সা জানায় সে আজ বসকে অনেক বিরক্ত করেছে, তাই আর ঝামেলা বাড়াতে চায় না। সে আইফোনটি ফেরত দিতে চাইলে অ্যাসিস্ট্যান্ট বলে, বস দেওয়া জিনিস ফেরত নেন না, এটা দিলে আমার সমস্যা হবে। রায়সা প্রথমে রাজি না হলেও পরে তার অনুরোধে গাড়িতে উঠতে রাজি হয়। দূর থেকে এসব দেখে শায়লা রাগে ফেটে পড়ে। সে ভাবে রায়সা বসের অ্যাসিস্ট্যান্টকেও হাত করে নিয়েছে। সে এখনো ভাবছিল রায়সা আর অ্যাসিস্ট্যান্টের রিলেশন আছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে এর বদলা সে যে কোনো মূল্যে নিয়েই ছাড়বে। পরের দৃশ্যে দেখা যায় আরাফকে তার গ্র্যান্ডমা কল করেছে। উনি তো অভিযোগ জানিয়ে বলে, তোমার কি গ্র্যান্ডমার কথা মনে পড়ে না? মনে আছে তোমার গ্র্যান্ডমা আছে? ডাক দেওয়ার পর থেকে তো তুমি আশাই বন্ধ করে দিয়েছ। কথা বলার সময় গ্র্যান্ডমা আরাফের হাতের ব্রেসলাইটের রং পরিবর্তন দেখে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, কোন মেয়েকে তোমার পছন্দ হয়েছে? আরাফ উত্তর দেয়, আপনি যাকে পাঠিয়েছিলেন সেই। কিন্তু গ্র্যান্ডমা জানায় উনি তো শতাধিক মেয়ে পাঠালেও আরাফ কাউকে পছন্দ করেনি। তখন আরাফ বুঝতে পারে
সেদিন রায়শা আসলেই ইন্টারভিউ দিতে এসেছিল। সে তৎক্ষণাৎ রায়শাকে খুঁজতে বের হয়। আরাপ একটি কনস্ট্রাকশন সাইটে পৌঁছায়, যেখানে রায়শা খুব অসুস্থ অবস্থায় কাজ করছিল। যেহেতু তারা একে অপরের সোলমেট, তাই রায়শার অসুস্থতার প্রভাব আরাফের শরীরেও পড়ছিল। আরাফের অবস্থা দেখে অ্যাসিস্ট্যান্ট সন্দেহ করে বলে, আপনার শরীর কি ইদানিং বেশি খারাপ হচ্ছে? কেউ কি আপনাকে প্রয়োজন দিয়েছে? সেখানে রায়শার করুণ দশা দেখে আরাপ নির্দেশ দেয়, আজ দুপুরে কোম্পানির সব কর্মচারীদের ফিজিক্যাল এক্সামিনেশনের ব্যবস্থা করো। অ্যাসিস্ট্যান্ট তার এমন সিদ্ধান্তে অবাক হয়ে যায়। ওদিকে রায়শা যত বেশি অসুস্থ বোধ করছিল, ঠিক একইভাবে আরাফের শরীরও খারাপ হতে থাকে। যখন সকলের পরীক্ষা শেষ হয়, তখন রায়শা জানতে পারে সে 4টি বেবিকে নিয়ে প্রেগনেন্ট। সে আরাফের সঙ্গে কাটানো রাতের কথা ভেবে দোটানায় পড়ে অ্যাবর্শন করবে কিনা। তবে এখানে বেবিদের কোনো ফল্ট ছিল না, তাই সে বেবিদের রাখার সিদ্ধান্ত নেয়। ডাক্তার যখন জানায় রায়শা 4টি বেবিকে নিয়ে প্রেগনেন্ট, অ্যাসিস্ট্যান্ট খুশি হলেও আরাফ কপালে হাত দেয়। আরাফের প্রথমে বিশ্বাস হচ্ছিল না এই বেবিগুলো তার। তবে ডক্টর দেখায় সে ডিএনএও টেস্ট করেছে, এই বেবিগুলো আরাফেরই। এখানে আরাফের রিয়েলাইজ হয় যে সে রায়শাকে ভুল বুঝছিল এবং তার দুঃখ হচ্ছিল যে সে রায়শার সাথে এত বেশি ব্যাড বিহেভ করেছে। ডাক্তার এখানে তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমার কথা শুনছেন? কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায়। ডক্টর ভাবে যে এটা আমার সঙ্গে কি হলো। তারপর আমাদের ওই একই সিন দেখানো হয়, যেখানে শায়লা রায়শাকে টর্চার করেছিল এবং রায়শা তাকে বলছিল আমার চাইল্ড নেই। রায়শার ব্লিডিং হচ্ছিল। শালার অ্যাসিস্ট্যান্ট পেরেশান হয়ে বলে, এখন আমরা কি করব? এ তো অসুস্থ। শালা তো একদমই নির্দয় ছিল। সে বলে, তো এতে আমাদের কোনো লাভ বা ক্ষতি নেই। সে আবারও রায়শাকে আজেবাজে কথা শোনাতে শুরু করে, এমনকি সে আরও বেশি টর্চার করতে চাচ্ছিল। তখনই ওইখানে আরাফ চলে আসে। সে এসে শায়লাকে থামিয়ে দেয়। শায়লা তো ভয় পেয়ে যায়। সে এবার ইশারা করলে সবাই তো আরাফের সামনে দাঁড়িয়ে পড়ে। অ্যাসিস্ট্যান্ট বলে, তোমরা কেন রাস্তা ব্লক করে রেখেছ? শায়লা বলে, আপনি কেন হঠাৎ না বলে চলে এসেছেন? এই জায়গাটা তো অনেক বেশি ডার্টি হয়ে আছে। দেখুন আপনার জুতাও ডার্টি হয়ে গেছে। এই বলে সে ক্লিন করতে যায়। তবে আরাফ তো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রায়শা যেহেতু পেটে ব্যথা অনুভব করছিল, তাই আরাফেরও পেটে অনেক বেশি ব্যথা করতে থাকে। সে এবার চারিদিকে রায়শাকে খুঁজতে থাকে, বাট আফসোস সে তাকে এখানে খুঁজে পায় না, কারণ রায়শা আগেই লুকিয়ে পড়েছে। সে এবার বাইরে এসে শায়লাকে আবারও জিজ্ঞেস করে রায়শা কোথায়। এরা সবাই মিলে তখন বলে রায়শা নাকি কাজে আসেনি। আরাফ আপাতত অ্যাসিস্ট্যান্টকে এখানে রেখে চলে যায়। শায়লার এতে মনে মনে অনেক বেশি জ্বলছিল। অন্যদিকে আমরা আরাফকে দেখি, যার শরীর অনেক বেশি খারাপ ছিল। ডক্টর তার পাশে ছিল। উনি তাকে একটি ন্যাপকিন দিয়ে বলে, দেখো তুমি ভমিটিং করা বন্ধ করো। তোমার বিশ্বাস হচ্ছে তো আমি যা কিছু তোমাকে বলেছিলাম সব সত্যি? এখানে আরাফ ডক্টরকে বলে যে, আপনি তো মেডিসিনে নোবেল প্রাইজ জিতেছেন রিসেন্টলি, তাহলে জলদি করে আমাকে সুস্থ করে দিন। ডক্টর তখন বলে, যখন তুমি জানো যে আমি নোবেল প্রাইজ জিতেছি, তাহলে ওই মেয়েকে নিয়ে আসো। আমি যদি তাকে সুস্থ করি তবে তুমি রিলিফ পাবে। এখানে আরাফ তাকে বলে যে, আমি আপনার ল্যাবে স্পন্সর করে দেব। এটা শুনে ডক্টর অনেক খুশি হয়ে যায়। এরপর আরাফ ডক্টরকে নিজের সিমটমস বলে। ডক্টর তখন বলে, এগুলো তো একদম প্রেগনেন্ট মেয়েদের মতো সিমটম। এদিকে আমরা রায়শাকে দেখি, যার শরীর অনেক বেশি খারাপ ছিল। সে ভাবছিল যে এখন আমি আরাফের সামনে যেতে পারবো না। যদি সে জানতে পারে আমি তার বেবিকে নিয়ে প্রেগনেন্ট, তাহলে সে আমাকে একদমই ছাড়বে না। এর মধ্যে তার কাছে এই স্যারের কল আসে। সে তাকে বলে, তুমি কাজ ছেড়ে কোথায় চলে গিয়েছো? মনে হচ্ছে তোমার এই মাসে স্যালারি লাগবে না। রায়শা বলে, না না, আমি এখনই আসছি। আরে রায়শা এখানে আগের দৃশ্য মনে করে, যেখানে সে সহকর্মীকে জিজ্ঞেস করছিল যে এমপ্লয়িরাও কি আমাদের রিপোর্ট চেক করবে। তখন সে জানায় যে যদি কোনো রোগ থাকে তবেই চেক করা হবে, নয়তো কিছুই চেক করা হবে না। বর্তমানে রায়শা ভাবছিল, মিস্টার আরাফ তো নিশ্চিতভাবেই আমার রিপোর্ট দেখবেন না, ওনার তো আরও অনেক কাজ থাকে। ওদিকে আমরা আরাফকে দেখি যে এখনও ডক্টরের সঙ্গে ছিল, আর তার কাছে রায়শার রিপোর্টও ছিল। ডক্টর বলে যে মাত্রই তো আমি তাকে পরীক্ষা করেছিলাম, সে হঠাৎ করে জানি না কোথায় চলে গেল। তখনই আমরা দেখি এখানে অ্যাসিস্ট্যান্ট আসে এবং আরাফকে জানাই রায়শাকে পাওয়া গেছে। ওদিকে আমরা রায়শাকে দেখি যে নিজের কাজ করছিল। তখনই শায়লা আসে এবং তার উপর চোরের দোষ দিতে শুরু করে, বলে তুমি আধা কাজ করে জানি না কোথায় পালিয়ে গিয়েছিলে। এখানে রায়শা বলে যে মালামাল তার দ্বারা নষ্ট হয়েছে সেটা যেন তার স্যালারি থেকে কেটে নেওয়া হয়, তবে তাকে যেন এই চাকরি থেকে বের করে দেওয়া না হয়। শায়লার মনে তো রায়শাকে নিয়ে অনেক বেশি বিষ জমেছিল, এই জন্য সে ভাবে সে তো তাকে ব্ল্যাকমেল করতে পারে। সে এবার তাকে অনেক বেশি হেভি মালপত্র সরানোর কাজ দিয়ে দেয়। রায়শা ভাবছিল, প্রেগনেন্ট অবস্থায় আমি যদি এত ভারী ভারী বক্স সরাই তবে এটা আমার হেলথের জন্য একদমই ভালো হবে না। সে এবার বলে, এতগুলো জিনিস নিয়ে যাবার জন্য তো কার লাগবে, বাট আমার কার নেই। শায়লা বলে, আমার মুখে মুখে কথা বলো না, তোমাকেই এই কাজগুলো কমপ্লিট করতে হবে, আর যদি কাজ কমপ্লিট করতে না পারো তবে রিজাইন করে দাও। রায়শা এটা শুনে কাজে লেগে পড়ে, বাট এরা তাকে আরও বেশি বেশি বক্স দিতে শুরু করে।
রাইসার অবস্থাতে অনেক বেশি খারাপ হয়ে যায়। এদের টর্চারে এসে তো একসময় সেন্সলেস হয়ে যাচ্ছিল, তবে আরাফ এসে তাকে সেভ করে নেয়। শায়লা তো আরাফকে দেখে ভয় পেয়ে যায়। ডক্টর এবার আরাফকে টেস্ট করতে থাকে, কারণ এমন ছোটোখাটো মেয়ের সঙ্গে নাকি আরাফের রিলেশন হয়েছে। আরাফ তো তাকে চুপ করিয়ে নিজের মেডিসিন তৈরিতে মনোযোগ দিতে পারে। এরপরেও যদি বেশি বকবক করো তবে তোমায় হুইল চেয়ারে পৌঁছাতে আমার বেশি টাইম লাগবে না। ডক্টর তো ঘাবড়ে গিয়ে বলে, আমি আমার কাজে যাচ্ছি। সে তো দৌড়ে চলে যায়। ওদিকে শায়লার মাথায় চলছিল যে আরাফ তো কখনো এই জায়গায় আসে না, তবে আজ সে এখানে কী করছে। আরাফ শায়লাকে জিজ্ঞেস করে এখানে কী চলছে। শায়লা তখন কথা সামলে নিয়ে বলে, আমরা তো নর্মালি কথা বলছিলাম। আরাফ তখন তাকে বলে, আমি তোমাকে কাজের জন্য হায়ার করেছি, আড্ডা দেওয়ার জন্য নয়। এরপর আমরা রাইসাকে দেখি তার শরীর অনেক বেশি খারাপ হচ্ছিল। এই কারণে আরাফের পেটেও ব্যথা শুরু করে। আরাফ তার অ্যাসিস্ট্যান্টকে বলে, সিয়া নিয়ে এসো। অ্যাসিস্ট্যান্ট দৌড়ে সিয়া নিয়ে আসে। সে আরাফের সামনে সিয়াটে রাখলে আরাফ তো রেগে তার দিকে তাকায়। অ্যাসিস্ট্যান্ট এবার বুঝতে পারে সিয়াটে রাইসাকে দিতে হবে। রাইসা তো বলছিল এটার প্রয়োজন নেই, আমি দাঁড়িয়েই ঠিক আছি। কিন্তু আমরা দেখি আরাফ তাকে সামলে সেখানে বসিয়ে দেয়। এরপর জিজ্ঞেস করে, তোমাকে কে বুলি করছে। রাইসা ভাবে উনি আমাকে এমন প্রশ্ন কেন করছে। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস রাইসা, আপনি ওনাকে বলে দিন, উনি আপনাকে ভালোভাবে সাপোর্ট করবে। আরাফ বলে, যদিও কিছু না বলে তবে সে সার্ভারলাইন্স ফুটেজ চেক করে ধরবে কে তাকে বুলি করছিল। এই কথা শোনা মাত্রই শায়লা এবং তার সঙ্গপাঙ্গরা হাঁটু গেড়ে বসে পড়ে বলে, আমাদের ভুল হয়েছে। আমরাই রাইসাকে বলেছিলাম এই মালামাল্লা ব্যাগ ইয়ার্ডে ট্রান্সফার করে দিতে। আমি তো তাকে নর্মাল কাজই দিচ্ছিলাম। এতে আরাফ তার উপর খেপে গিয়ে বলে, তোমার কি মনে হয় আমাদের ফ্যামিলি এতটাই খারাপ? এখানে কি আমরা হৃষ্টপুষ্ট পুরুষদের হায়ার করতে পারি না, যারা মালামাল অন্য ব্যাকইয়ার্ডে ট্রান্সফার করতে পারবে? এত ছোট একটা মেয়ে এত সব মালামাল ক্যারি করে নিয়ে যাবে, তোমার কি সামান্যতম ব্রেন নেই? শায়লা বলে, এইসব বক্সের মধ্যে অনেক বেশি জরুরি ওষুধ রাখা আছে, যদি এগুলোর কোনো ড্যামেজ হয়ে যায় তবে প্রবলেম হবে। আমি তো শুধু গ্রুপকে ড্যামেজ থেকে বাঁচানোর জন্য এটা করছিলাম। তোমার যদি কোম্পানির জন্য এতই চিন্তা থাকে তবে তুমি এসব বক্স মুভ করো। ততক্ষণ তোমাকে এই কাজ করতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি শেষ হচ্ছে। শায়লা বলে, এইসব তো অনেক বেশি হেভি, আমি তো অনেক বেশি নাজুক, যদি আমার কিছু হয়ে যায় তবে কে এর দায়িত্ব নেবে? তার অ্যাসিস্ট্যান্ট বলে যে, হ্যাঁ, উনি তো আমাদের সুপারভাইজার, উনি কেন কাজ করবে? আর তাকে বলে, যদি তোমার তার জন্য এতই চিন্তা থাকে তবে তাকে সাহায্য করো এইসব বক্স মুভমেন্ট করতে। কোনো ভুল হলে তোমরাই এই সব কিছুর জন্য রেসপন্সিবল থাকবে। শালার মাথায় তো এগুলোই চলছিল, সে এ বেকার রাইসের জন্য এত বেশি স্ট্যান্ড কেন নিচ্ছে। আমার মনে হয় সে সত্যি ওকে পার্সিউ করছে এবং রাইসার মাথায় চলছিল সে হঠাৎ করে আমার সাহায্য করতে কেন এলো। এরা তো এবার কাজে লেগে যায়। আর তখন রাইসাকে বলে, আমার সঙ্গে চলো। অ্যাসিস্ট্যান্ট বলে, কি দেখছো, জলদি যাও। রাইসা ওকে বলে তার পেছনে চলে যায়। শায়লার তো এগুলো দেখে খুব রাগ হচ্ছিল। সে রাইসাকে গালি দিতে দিতে বলে, শেষ পর্যন্ত ওর কাছে এত বেশি পাওয়ার এলো কোথা থেকে? সে তো সাধারণ একটি এমপ্লয়ি। পরের দেশে আমরা দেখি আরব রাইসাকে একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছি। রাইসা মেনু কার্ড ওপেন করতেই তো অবাক, কারণ এখানকার সবকিছু অনেক বেশি দামি ছিল। সে এবার ভয়ে মেনু কার্ডটি পাশে রেখে বলে, আমার শুধু এক গ্লাস পানি লাগবে। আরব তখন নিজে থেকেই খাবার অর্ডার করে। রাইসা এত এত খাবার দেখে তো অবাক হয়ে যায়। রাইসা যখন খাবার খাচ্ছিল আরব জিজ্ঞেস করে, তোমার আর কিছু চাই? রাইসা তখন ভয় পেলে তার মুখ থেকে জুস আরবের ওপরে পড়ে যায়। রাইসা এবার দ্রুত এটা ক্লিন করতে যায়, তবে আরব তো তাকে থামিয়ে দেয়। রাইসা ভাবতে থাকে শেষ, এবার নিশ্চয়ই আমার স্যালারি কাটা পড়বে। তবে আরব তো জিজ্ঞেস করে, তুমি কি প্রেগনেন্ট? রাইসা প্রথমে ভয় পেলেও পরে স্বীকার করে বলে, এই বেবিরা আমার দায়িত্ব, আপনাকে আমি বিরক্ত করব না, শুধু আমার চাকরিটা যেন না যায়, কারণ সন্তানদের বড় করতে আমার টাকার খুব প্রয়োজন। আরব তখন তাকে জানায় তাদের বংশের রক্ত এভাবে বাইরে বড় হতে পারে না। সে রাইসাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়, তবে এটি ছিল একটি চুক্তিবদ্ধ বিয়ে। আরব জানায় সন্তানরা পৃথিবীতে আসার পর রাইসা 500 মিলিয়ন টাকা ও কোম্পানির শেয়ার পাবে, কিন্তু তখন তাকে এই সম্পর্ক শেষ করে চলে যেতে হবে। রাইসা তার সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে ওই চুক্তিতে সই করে, তবে তার একটি অনুরোধ ছিল, বিয়ের পরেও সে যেন ওই কোম্পানিতে চাকরি চালিয়ে যেতে পারে, বিকজ ওখানকার বিশেষ ঔষধ ছাড়া সে সুস্থ থাকতে পারবে না। আরব মনে মনে রাইসাকে লোভী মনে করলেও তার শর্তে রাজি হয়। এরপর তারা দুজনে মিলে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। রাইসা মনে মনে খুব খুশি হয়, কারণ এখন তার সন্তানরা সামাজিকভাবে স্বীকৃতি পাবে, তার মায়ের চিকিৎসা খরচ জোগাড় হবে এবং ভবিষ্যতে ডিভোর্স হলেও সন্তানদের একটি ভবিষ্যৎ থাকবে। রাইসা যখন হাসি মুখে বিয়ের সার্টিফিকেটটি দেখছিল তখন আরব হুট করে সেটি তার হাত থেকে কেড়ে নেয়। রাইসা অবাক হয়ে তাকালে আরব বলে, তুমি সবসময় এত আনমনা থাকো কেন? যদি এটা হারিয়ে ফেলো তবে কি হবে?
এটা আমার কাছেই থাক। রায়সা তার কথা মেনে নেয় এবং তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর আরাফ রায়সাকে তার বিশাল প্রাসাদে নিয়ে আসে। সেখানে সারিবদ্ধভাবে অনেক গৃহ পরিচারিকা দাঁড়িয়েছিল, যারা রায়সাকে অভিবাদন জানায়। আরাফের অ্যাসিস্ট্যান্ট রায়সাকে বুঝিয়ে বলে যে এই নারীদের বিশেষ করে রাখা হয়েছে রায়সার পুষ্টিকর খাবার এবং থেরাপির মাধ্যমে স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য। এছাড়া আরাফ রায়সাকে অনেক দামি দামি উপহারও দেয়, যা দেখে রায়সা অবাক। আরাফ এবার রায়সাকে একটি চমৎকার রুমে নিয়ে আসে, যেখানে দেশি বিদেশি নামি ব্র্যান্ডের প্রচুর দামি পোশাক সাজানো ছিল। অ্যাসিস্ট্যান্ট জানায় এগুলোর কোনোটি পছন্দ না হলে আরও আনিয়ে দেওয়া হবে। রায়সা অবাক হয়ে বলে এগুলোর কোনো প্রয়োজন নেই, যা আছে তাই অনেক ভালো। সবাই চলে যাওয়ার পর রায়সা দ্বিধায় পড়ে যায় যে তাকে কার সাথে রুম শেয়ার করতে হবে। সে আরাফকে জিজ্ঞেস করে, বস আমি কোথায় ঘুমাবো? আরাফ তাকে পাল্টা প্রশ্ন করে যে তার মাথায় কোনো অদ্ভুত আইডিয়া আছে কিনা। রায়সা ঘাবড়ে গিয়ে বলে আমাদের বিয়ে হলেও এভাবে থাকা ঠিক হবে না, আমি বরং সোফাতেই শুয়ে পড়ি। আরাফ তখন তার খুব কাছে এসে স্পষ্ট করে বলে দেয় তার আগ্রহ শুধু রায়সার গর্ভের বেবিদের নিয়ে, রায়সাকে নিয়ে তার কোনো আগ্রহ নেই। রায়সা আশ্বস্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। পরের দৃশ্যে গোসল করার সময় আরাফ নিজেকে সামলানোর চেষ্টা করছিল। সে ভাবছিল এমন এক মেয়ের প্রতি সে কেন আকৃষ্ট হচ্ছে, যার উদ্দেশ্য তার কাছে পরিষ্কার নয়। গোসল সেরে এসে আরাফ দেখে রায়সা ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘোরে রায়সা বিড়বিড় করছিল, প্লিজ আমার সন্তানদের কোনো ক্ষতি করবেন না। আরাফ শান্ত গলায় উত্তর দেয় কেউ তাদের ক্ষতি করছে না। সে ঠিক করে যাই হোক না কেন রায়সাকে তার কোম্পানিতে রাখতেই হবে। এরপর সে রায়সার পাশেই শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে রায়সা পাশে আরাফকে দেখে চিৎকার করে ওঠে। সে মনে মনে ভাবে সকালে উঠেই বসের চেহারা দেখা কর্মচারীদের জন্য দুঃস্বপ্নের মতো। রায়সা নিজেকে চাদর দিয়ে ঢেকে জিজ্ঞেস করে, বস আপনি তো বলেছিলেন গেস্ট রুমে ঘুমাবেন। আরাফ গম্ভীর মুখে মিথ্যা বলে, তুমি রাতে আমার নাম ধরে ডাকছিলে, তাই আমার সন্তানদের চিন্তায় আমি এখানে এসেছি। মনে রেখো তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। রায়সা তাতে সায় দিলেও আরাফ রুম থেকে বের হওয়ার সময় অনুভব করে যে তার হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি রায়সা অফিসে পৌঁছাতে কিছুটা দেরি করে ফেলে। সে সুপারভাইজার শাইলার কাছে গিয়ে ক্ষমা চায়। শাইলার সুযোগ পেয়ে তার ওপর চড়াও হয় এবং দম্ভের সাথে বলে, তুমি জানো এটা কত বড় কোম্পানি, এখানে এভাবে দেরি করা চলবে না। শাস্তি হিসেবে এসে রায়সাকে অফিসের সব টয়লেট পরিষ্কার করার নির্দেশ দেয়, যা দেখে অন্য কর্মীরা হাসাহাসি করতে থাকে। রায়সা প্রতিবাদ করে বলে, কোম্পানির নিয়মে তো এমন কোনো শাস্তি নেই, আর এটা আমার কাজও নয়। কিন্তু শাইলা চেঁচিয়ে ওঠে, নিয়ম কী হবে সেটা তুমি আমাকে শেখাবে? তুমি আমাকে অপমান করেছো, তাই তোমাকে এই কাজ করতেই হবে। ঠিক সেই মুহূর্তেই আরাফ তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে হাজির হয়। সে শান্ত গলায় বলে, অফিসের টয়লেট পরিষ্কার করার জন্য আমি আলাদা স্টাফ রেখেছি, রায়সার এটা করার প্রয়োজন নেই। আরাফকে দেখে শালা ভুল পাল্টে ফেলে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলে, আসলে ও দেরি করে এসেছে তো, তাই আমি জাস্ট শাসন করছিলাম যাতে কোম্পানির কাজে কোনো ক্ষতি না হয়। আরাফ শাইলাকে কড়া সতর্কবার্তা দিয়ে সেখান থেকে চলে যায়। রায়সার খুব ভালো লাগে যে আরাফ তার পাশে দাঁড়িয়েছে। যাওয়ার সময় অ্যাসিস্ট্যান্ট শাইলার হাতে একটি তোয়ালি ধরিয়ে দিয়ে সব পরিষ্কার করতে পারে। রায়সা নিজের কাজে চলে গেলে শাইলার সহকারীরা কানাকানি শুরু করে যে আসলে হচ্ছেটা কি। শাইলার রাগে ফুঁসতে ফুঁসতে বলে, রায়সার ওপর বদলা আমি নিয়েই ছাড়বো। তার সহকারী ভয় পেয়ে বলে, বস যখন ওকে সাপোর্ট করছে তখন আমাদের চুপ থাকাই ভালো। কিন্তু শাইলা জেদ ধরে বলে, ওর সাথে আমি নিজেই বুঝে নেব। শাইলা রায়সার কাছে গিয়ে আদেশ দেয় তাকে গাড়ি চালিয়ে এক জায়গায় যেতে হবে। রায়সা জানায় যে সে গাড়ি চালাতে জানে না, কিন্তু শাইলা ধমক দিয়ে বলে, বাজে কথা বন্ধ করে চাবি নাও, যা বলছি তাই করো। রায়সা বাধ্য হয়ে চাবি নিয়ে বেরিয়ে যায়। শাইলার সহকারী পেছন থেকে বলে, ও তো ড্রাইভ করতেই জানে না। শাইলা শয়তানি হাসি দিয়ে বলে, আরে ওকে দিয়ে ড্রাইভ করানো তো উদ্দেশ্য নয়, ওর জন্য আমি আগেই ফাঁদ পেতে রেখেছি। গাড়িতে রায়সা একজন ভীষণ বিরক্তিকর নারীকে নিয়ে যাচ্ছিল। কিছু তো যেতেই শাইলার ষড়যন্ত্রের কারণে রায়সা মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে রায়সার আঘাত পাওয়ার সাথে সাথে আরাফেরও শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে অস্থির হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, জলদি যাও, গিয়ে দেখো রায়সা ঠিক আছে কিনা। দুর্ঘটনার পর দেখা যায় যে গাড়ির সাথে রায়সার গাড়ি ধাক্কা লেগেছিল। সেই গাড়ির মালকিন রায়সার উপর প্রচণ্ড চিৎকার করছিল। রায়সা শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যে ভুলটা আসলে ওই মহিলারই ছিল, কিন্তু ওই মহিলা নিজেকে অনেক বড় প্রভাবশালী দাবি করে রায়সাকে অপমান করতে থাকে এবং ক্ষতিপূরণ দাবি করে। উপায় না দেখে রায়সা তৎক্ষণাৎ আরাফকে কল দেয়। আরাফ তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি আসছি। ওই মহিলা রায়সার কাছে 5 লক্ষ টাকা দাবি করে। রায়সা বলে, গাড়িতে সামান্য একটি স্ক্র্যাচ লেগেছে, এর জন্য এত টাকা কেন লাগবে? মহিলাটি রায়সাকে গরিব বলে বিদ্রূপ করে
এবং রায়শা চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয়। রায়শা তার কাছে অনেক কাকুতি মিনতি করলেও ওই মহিলার মন গলেনি। এমন সময় আরাফ সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে ওই মহিলাটি প্রথমে ভাবলো যে আরাফ বুঝি তার সাহায্য করতে এসেছে, কিন্তু আরাফ গাড়ি থেকে নেমে রায়শার কাছে গিয়ে নিজের কোটটাকে পরিয়ে দিয়ে বলে, তুমি গিয়ে আমার গাড়িতে বসো। উপস্থিত লোকজন আরাফকে জানায় যে ওই মহিলাটি রায়শার কাছে 5 লক্ষ টাকা দাবি করছে। তখন মহিলাটি নিজেকে আরাফের অফিসের একজন বিজনেস ম্যানেজার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তেল মারার চেষ্টা করে। আরাফ রায়শার কপালে আঘাতের চিহ্ন দেখে চিন্তিত হয়ে পড়ে তাকে গাড়িতে পাঠিয়ে দেয়। এরপর একটি সুটকেস ভর্তি টাকা ওই মহিলাটিকে ছুড়ে দেয় আর নিজের লোক দিয়ে ওই মহিলার গাড়িটি চুরমার করে। সে তো ঘৃণাভরা কণ্ঠে বলে, নিজের জন্য একটি নতুন গাড়ি কিনে নিও, এই গাড়িটা দেখলেই আমি বিরক্ত ফিল করছি। সে তো মহিলাটিকে কড়া হুঁশিয়ারিও দেয় যেন এই শহর ছেড়ে চলে যায়, নয়তো তার অবস্থা রাস্তার কুকুরের চেয়েও খারাপ হবে। গাড়িতে ফেরার সময় আরাফ একটি সিগারেট ধরিয়েও আবার ফেলে দেয়, ভাবে তার এখন থেকে ধূমপান ছেড়ে দেওয়া উচিত। রায়শা ভাবছিল গাড়ি নষ্ট করার অপরাধে আরাফ নিশ্চয় তাকে বড় কোনো শাস্তি দেবে। এমন সময় রায়শা ফোনে একটি মেসেজ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। আরাফ মনে মনে ভাবে যে রায়শা নিশ্চয়ই কান্নাকাটি করে তার কাছে নতুন কোনো দাবি জানাবে। সে রায়শাকে জিজ্ঞেস করে, তোমার কি চাই? আমি সব পূরণ করব। রায়শা কান্না ভেজা চোখে জানায় সে তার স্বপ্নের কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে আরাফকে অনুরোধ করে, আপনি কি আমার গার্ডিয়ান হিসেবে আমার সাথে এই কলেজে যাবেন? আমরা যেহেতু ম্যারেড তাই আপনি আমার আইনত গার্ডিয়ান। আরাফ কিছুটা দ্বিধায় পড়ে জিজ্ঞেস করে, কখন যেতে হবে? রায়শা বলে, বিকাল 3টায়। অ্যাসিস্ট্যান্ট মনে করিয়ে দেয় যে 3টায় একটি জরুরি মিটিং আছে। রায়শা বুঝতে পারে আরাফ অনেক ব্যস্ত মানুষ, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আরাফ বলে, মিটিংটি পিছিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট অবাক হলে আরাফ তাকে ধমক দেয়, তোমার কি নিজের চাকরি প্রিয় নয়? অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে রাজি হয়। এরপর আরাফ তার ড্রাইভারকে নির্দেশ দেয় গাড়ি রায়শার কলেজের দিকে নিয়ে যেতে। পরবর্তী দৃশ্যে তাদের দুজনকে রায়শার কলেজে দেখা যায়। তারা যখন ভেতরে প্রবেশ করবে এর আগে রায়শা তাকে থামিয়ে পোশাকগুলো ঠিক করে দেয়। আরাফ এগুলোতে খুবই ব্লাশ করছিল। রায়শা তার চেহারা লাল দেখে জিজ্ঞেস করে, আপনার কি শরীর খারাপ? আরাফ ভাবে, এই মেয়েটা কি সত্যিই সিম্পল নাকি আমার সামনে এমন প্রিটেন্ড করে। এরপর তারা টিচারের অফিসে যায়। রায়শা আরাফকে তার কাজিন হিসেবে পরিচয় করিয়ে দেয়। টিচার যদিও বা অবাক হচ্ছিল, তবে রায়শা সবকিছু হ্যান্ডেল করতে থাকে। যতই হোক আরাফ তো বস, সে তো সোফায় বসতে চায়। তবে রায়শা তাকে তুলে একেবারে নর্মাল প্রিটেন্ড করতে বলে যাতে টিচার কোনো সন্দেহ না করে। যখন তাদের ফর্ম পূরণ শেষ হয় তখন দুজন বাইরে চলে আসে। রায়শা এখানে তো আরাফকে ধন্যবাদ জানায়। আরাফ ঠান্ডা গলায় বলে, আমাদের বিয়ের চুক্তির শর্ত অনুযায়ী তোমার চাহিদা পূরণ করা আমার দায়িত্ব। সে রায়শার ভালো রেজাল্টের প্রশংসা করে, যা শুনে রায়শা অবাক হয়। আরাফ চলে যাবার পর ওইখানে মিতু তার দলবল নিয়ে আসে, যারা অতীতেও রায়শাকে অনেক বেশি টর্চার করেছে। রায়শা তাকে দেখে ভয় পেতে শুরু করে। গাড়িতে আরাফও অস্বস্তি বোধ করতে থাকে। সে ভাবে রায়শা কি কোনো বিপদে পড়েছে। ওদিকে মিতু রায়শার ব্যাগটি কেড়ে নিয়ে উপহাস করে বলে, এটা তো ভিনটেজ, 10 মিলিয়নের কম না। রায়শা প্রতিবাদ করলে মিতু তাকে গরিব বলে অপমান করে ব্যাগটি পায়ে পিষে নষ্ট করে ফেলে। অ্যাকচুয়ালি সে অভিযোগ করছিল রায়শার নিশ্চয়ই কোনো সুগার ড্যাডি আছে। রায়শা রুখে দাঁড়িয়ে বলে, তোমরা কেন আমার জীবনে নাক গলাচ্ছ? মিতু হুমকি দেয় যে এই স্কুল শুধু ধনীদের জন্য, তাই বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। এরপর তারা রায়শাকে নিয়ে টানাটানি শুরু করে। তখন হঠাৎ একটি গাড়ি এসে মিতুর বন্ধুকে ধাক্কা দেয়। মিতু চিৎকার করে বলে, আমাদের ক্যাম্পাসে এত জোরে গাড়ি চালানোর সাহস কার? বন্ধুটি উঠে দাঁড়িয়ে দেখে সেটি ফুজি গ্রুপের গাড়ি। আরাফ গাড়ি থেকে বেরিয়ে এসে রায়শাকে আগলে নেয়। আরাফ গাড়ি থেকে বের হয়ে রায়শাকে আগলে নিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আর এরা কারা? মিতু আরাফকে দেখা মাত্রই নিজের রূপ বদলে ফেলে খুব ভালো সাজার অভিনয় শুরু করে। রায়শা ভাবছিল এরা কি একে অপরকে চেনে। বসের সম্মানের খাতিরে রায়শা আরাফের হাত থেকে নিজেকে সরিয়ে নেয়। মিতু তখন সুযোগ পেয়ে আরাফকে রায়শার বিরুদ্ধে ভড়কাতে শুরু করে, মিস্টার আরাফ, আপনি একে চেনেন না, এ তো স্কুলের সব ছেলেকে পটিয়ে বেড়ায়। আরাফ কোনো কথা না বাড়িয়ে সাথে সাথে একটি কল করে মিতুর বাবার কোম্পানির সাথে যাবতীয় ব্যবসায়িক চুক্তি বাতিল করার নির্দেশ দেয়। মিতু এটা দেখে পাথরের মতো হয়ে যায়।
রাইসা মাঝখানে বলতে যায় যে সে আসলে ফুজি গ্রুপের একজন সাধারণ এমপ্লয়ি। মিতুর ওই কথা রাইসা সব ছেলেকে পটিয়ে বেড়ায়। আরাফের মাথায় ঘুরছিল, কিন্তু সে সরাসরি মিতুকে বলে দেয় আগে ও কি ছিল না ছিল তাতে আমার কোনো যায় আসে না, বর্তমানে ও আমার কোম্পানির কর্মী, তাই তাকে অপমান করার এখন আর কারো অধিকার নেই। মিতু তখন দিশেহারা হয়ে চেঁচিয়ে বলে, আপনি শহরের সব থেকে ধনী লোক, সামান্য এক কর্মচারীর জন্য কেন এত স্ট্যান্ড নিচ্ছেন? আরাফ ধমক দিয়ে বলে, আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলার যোগ্যতা তোমার নেই। তুমি আর তোমার বন্ধুরা এখনই শহর থেকে বেরিয়ে যাও, নয়তো তোমাদের অবস্থা আমি কুকুরের চেয়েও খারাপ করব। মিতুর বন্ধুরা ভয়ে আরাফের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। আরাফ নিচ থেকে রাইসার ব্যাগটা তুলে বইগুলো গুছিয়ে রাখতে রাখতে মিতুকে জানায় যে তার বাবার কোম্পানি অলরেডি ব্যাংক্রাফট হতে চলেছে। মিতু হাহাকার করে রাইসার পায়ে লুটিয়ে পড়ে। রাইসা প্লিজ আমাকে বাঁচাও, আমরা তো ক্লাসমেট তাই না? আমি জানি আগে আমি ভুল করেছি, আর কখনো এমন হবে না। আমার বাবা ব্যাংক্রাফট হলে পুরো পরিবার পথে বসে যাবে। রাইসা শান্ত গলায় বলে, মিতু আজ আমার এই স্ট্যাটাস দেখে তুমি ক্ষমা চাইছো, অথচ এটা তোমার অনেক আগেই করা উচিত ছিল। অন্যদের ওপর তোমরা যেভাবে জুলুম করো তোমাদের সাথে এমনটাই হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে তোমাকে হয়তো ক্ষমা করতে পারি, কিন্তু তুমি আমার সঙ্গে যা করেছো তা কখনো ভুলতে পারবো না। মিতু এটা শুনে আবার খেপে গিয়ে দাঁড়িয়ে পড়ে বলে, রাইসা তোমার এই ঢং আমার একদম ভালো লাগছে না। মিস্টার আরাফকে পটিয়ে এখন নিজেকে রানী ভাবছো, কিন্তু আমরা দেখি আরাফ রাইসাকে নিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িতে রাইসা ভাবছিল আরাফ নিশ্চয়ই মিতুর কথাগুলো বিশ্বাস করে তাকে এখন ভুল ভাবছে। সে কিছু বলতে গেলে আরাফ থামিয়ে দিয়ে বলে, তোমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। এমন সময় আরাফের গ্র্যান্ডমায়ের কল আসে। রাইসা চুপ হয়ে যায়। গ্র্যান্ডমা ভিডিও কলে আজব কাণ্ড করেছিল। তিনি গলার সামনে একটি দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর কাঁদতে কাঁদতে বলছে, তুই বিয়ে করে ফেললি আর গ্র্যান্ডমাকে জানালিও না? আমি আর বাঁচতে চাই না, আমাকে মরতে দে। আরাফ বলে, গ্র্যান্ডমা শান্ত হন, আমি আসছি। গ্র্যান্ডমা বলে, মিথ্যার কত বলবি? সারা জীবন বললি তোর মেয়ে মানুষ থেকে অ্যালার্জি, আর হুট করে বিয়ে করে ফেললি। বড়দের সাথে এটা কেমন ব্যবহার? উনি যখন আবারও দড়ির সামনে আসে, রায়সা হুট করে ক্যামেরার সামনে চলে আসে। গ্র্যান্ডমা রায়সাকে দেখা মাত্রই খুশিতে চিৎকার করে ওঠেন, আরে তুমি তো আমার লক্ষ্মী নাথবো। এরপর তিনি রায়সার সামনে আরাফকে বকাঝকা করতে শুরু করে। রায়সা এগুলো শুনে হাসছিল। কথায় কথায় রায়সা জানিয়ে দেয় যে সে প্রেগনেন্ট আর তার গর্ভে 4টি যমজ সন্তান আছে। গ্র্যান্ডমা তো খুশিতে আত্মহারা। আরাফ বলে, আমরা এখনই আসছি। সে এবার রায়সাকে নিয়ে গ্র্যান্ডমায়ের রাজপ্রাসাদের মতো বাড়িতে পৌঁছায়। রায়সা বাড়ি দেখে অবাক হয়ে বলে, এটা বাড়ি নাকি দুর্গ? আমি ভাবিনি আপনি এতবার বাড়িতে থাকেন। বাড়ির সব কর্মীরা রায়সাকে অভিবাদন জানায়। অ্যাসিস্ট্যান্ট রায়সার ব্যাগটা দিতে গেলে আরাফ নিজে সেটা হাতে নিয়ে আগে আগে হাঁটতে থাকে। আর রায়সা ভাবছিল আসলে হচ্ছেটা কি। ভেতরে রাজকীয় অন্তর্মহল দেখে রায়সা মুগ্ধ হয়। আরাফ তাকে ভেতরে আসতে বললে সে ভয়ে ভয়ে ঢোকে। গ্র্যান্ডমা ভেতর থেকে এসে আরাফের মাথায় লাঠি দিয়ে একটি বাড়ি মারে। যেহেতু তারা সোলমেট, তাই আরাফের সাথে সাথে রায়সাও মাথায় ব্যথা পায়। গ্র্যান্ডমা চিৎকার করে বলছিল, আমাকে না জানিয়ে ম্যারেজ সার্টিফিকেট কেন নিলি? রায়সা ভাবছিল সবকিছু কত দ্রুত ঘটছে। আরাফ তখন গ্র্যান্ডমাকে বলে, গ্র্যান্ডমা আপনি যখন আমাকে মারবেন তখন আপনার নাত বউ ব্যথা পাবে। গ্র্যান্ডমা অবাক হয়ে তাকালে আরাফ তার হাতের ব্রেসলেটটি দেখায়। গ্র্যান্ডমা বুঝতে পারেন যে আরাফ আর রায়সার মধ্যে সোলমেট কানেকশন আছে, অর্থাৎ একজনের কষ্ট অন্যজন অনুভব করতে পারে। গ্র্যান্ডমা হেসে বলে, এটা তো খুব ভালো কথা। শেষ পর্যন্ত তুমি তোমার সেই কাঙ্ক্ষিত সঙ্গিনীকে খুঁজে পেলে, যার সাথে তোমার ভাগ্যের বাঁধন আছে। এরপর আরাফ বাড়ির প্রধান নারী পরিচারিকার ওপর রায়সার সব দায়িত্ব দেয়। কিন্তু ওই বাটলারের উদ্দেশ্য মোটেও কিন্তু ভালো ছিল না। সে মনে মনে রায়সাকে ঘৃণা করছিল এবং ভাবছিল রায়সার মতো মেয়েকে তার ইয়াং মাস্টারি থেকে দূরে রাখতে হবে। রায়সা যখন তার ব্যাগটা টেবিলের ওপর রাখে, বাটলার গ্লাভস পরে সেটা এমনভাবে তোলে যেন ওটাতে ভাইরাস আছে। সে ব্যাগটা রায়সার দিকে সরে দিয়ে কর্কশরে বলে, এর ভেতর কি নিয়ে এসেছ? রায়সা বলে, আমার কাপড় আর আইডি কার্ড। বাটলার রায়সাকে অনেক অপমান করে। রায়সা বিনয়ের সাথে প্রতিবাদ করে বলে, আমার তো কোনো ভুল নেই, আমাকে কেন এভাবে লজ্জিত করছেন? কিন্তু বাটলার ধমক দিয়ে বলে, তোমার এত সাহস, তুমি আমার মুখের ওপর জবাব দিচ্ছ? বাটলার আরও কয়েকজন কাজের মেয়েকে ডেকে রায়সাকে নিয়ে টানাটানি শুরু করে। ব্যাগের ভেতর থেকে রায়সার মায়ের দেওয়া ক্রিমসি নিচে পড়ে নষ্ট হয়ে যায়। রায়সা তো খুব কষ্ট পায়, কারণ তার অসুস্থ মাতাকে এটা বিশেষভাবে তৈরি করে দিয়েছিল। এর মধ্যে বাটলারের হাতে সেই এগ্রিমেন্ট পড়ে যায়। সে ওটা দেখে বিদ্রুপ করে বলে, বুঝতে পেরেছি এখানে তোমার সময় বেশি দিনের জন্য নয়। উনি যখন রায়সাকে টর্চার করেছিল ঠিক তখনই আরাফ সেখানে চলে আসে। সে প্রচন্ড রেগে রায়সাকে আগলে নেয়। বাটলার সাথে সাথে ভুল পাল্টে আরাফকে রায়সার বিরুদ্ধে ভড়কানোর চেষ্টা করে, কিন্তু আরাফ সরাসরি রায়সাকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? রায়সা সব সত্যি বলে দেয়।
সে জানাইছে সে নাকি এই সন্তানদের ব্যবহার করে দামি এই পরিবারে ঢোকার চেষ্টা করছে। বাটলার এবার কান্নাকাটি শুরু করে বলে, ইয়াং মাস্টার, আমি এত বছর ধরে আপনার পরিবারে আছি। আপনি কি এই কালকের আসা মেয়েটির কথা বিশ্বাস করবেন? আপনার ফ্যামিলির সম্মানের কথা ভাবুন এবং একে বের করে দিন। আরাব কোনো কথা না শুনে রাইসাকে সোফায় বসিয়ে দেয় এবং নিজে হাঁটু গেড়ে বসে রাইসার জুতো পাল্টে দিতে থাকে। রাইসা বাধা দিয়ে বলে, আমি নিজে পারবো। কিন্তু আরাব বলে, তুমি প্রেগনেন্ট, এভাবে ঝুঁকে জুতা পরা তোমার জন্য অসুবিধাজনক। বাটলার তখনও চেঁচামেচি করছিল দেখে আরাব ধমক দেয়। বাটলার ভয়ে আরাফের পায়ে পড়ে ক্ষমা চায়। আরাব সাথে সাথে তাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয়। এমন সময় দাদি সেখানে আসে। বাটলার দাদির পায়ে লুটিয়ে পড়ে বলে, ইয়াং মাস্টার আমাকে বের করে দিচ্ছে, আমি তো তাকে নিজের হাতে মানুষ করেছি। দাদি কথা শুনে বাটলারকে কষে একটা থাপ্পড় মেরে বলে, রাইসা আমার নাতবো, ওর সাথে তুমি এত খারাপ ব্যবহার করেছো, তোমাকে আমি একদম ছাড়বো না। উনি তো আরও একটি থাপ্পড় মেরে গার্ডদের ডেকে বাটলারকে ঘর থেকে বের করে দিতে বলেন। বাটলার হাজার ক্ষমা চাইলেও কাজ হয় না, গার্ডরা তাকে ঘাড় ধরে বের করে দেয়। রাইসা মনে মনে ভাবছিল, এই মানুষগুলো তো অনেক ভয়ঙ্কর। গ্র্যান্ডমা রাইসার কাছে এসে দুঃখ প্রকাশ করে বলেন, আমি ছিলাম না বলে তোমার সাথে এত খারাপ কিছু হয়েছে। আরাব রাইসার ব্যাগটা ঠিকঠাক জায়গায় রেখে দেয়। গ্র্যান্ডমা সব কর্মীদের আদেশ দেন যেন রাইসার খুব ভালো যত্ন নেওয়া হয়। যদি রাইসার সামান্যতম আঁচ লাগে তবে গ্র্যান্ডমা কাউকে ছাড়বে না। রাইসা মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে জানত আরাফের কাছে এই সবকিছু একটা নাটক। গ্র্যান্ডমা রাইসার পেটে হাত দিয়ে খুব আবেগপ্রবণ হয়ে বলেন, আমরা তোমার কাছে ঋণী যে তুমি আমাদের পরিবারকে একসঙ্গে এতগুলো ভেবে দিচ্ছ। প্র্যাকটিক্যালি তুমি আমাদের পরিবারের সবচেয়ে বড় উপকারী। এরপর গ্র্যান্ডমা রাইসার জন্য দামি দামি উপহার আনান। রাইসা প্রথমে নিতে অস্বীকার করলে দাদি বলেন, আজ না হয় কাল এই সব তোমারই হবে, তাই এগুলো নিতে দ্বিধা করো না। আরাব মনে মনে ভাবছিল, রাইসা তো এগুলোই চেয়েছিল। সে মুখে বলে, গ্র্যান্ডমা যখন দিচ্ছে নিয়ে নাও। গ্র্যান্ডমা এবার তাকে একটি মহামূল্যবান বংশ জিনিস পড়াতে চায়। রাইসা না করার সময় হুট করে তার হাত একটু কেটে যায়। আরাব সাথে সাথে ডক্টর ডাকার কথা বললে রাইসা বলে, সামান্য একটু কেটেছে, ঠিক হয়ে যাবে। দাদি সব ব্যবস্থা পাকাপোক্ত করার নির্দেশ দেয়। এবার বাড়ির দ্বিতীয় বাটলার রাইসাকে তার বিশাল ওয়ার্ডরোবে নিয়ে যায়। রাইসা ওটা দেখে অবাক। বাটলার জানায়, ইয়ং মাস্টার এই সব কিছুর আয়োজন করেছে যাতে আপনার কোনো প্রবলেম না হয়। রাইসা তার মায়ের সঙ্গে কথা বলার সময় মিথ্যা বলে যে সে এখনই স্কুলে আছে। মা জানান ডর্মে খবর নিয়ে শুনেছেন সে অনেকদিন সেখানে নেই, তাই তিনি চিন্তিত। রাইসা মিথ্যা চালিয়ে যায় যে কাজের খাতিরে সে অন্য কোথাও থাকা শুরু করেছে। ফোন রাখার পর মায়ের সাথে মিথ্যা বলার জন্য সে কষ্ট পাচ্ছিল। অন্যদিকে রাইসার মা তার বিয়ের জন্য একটি রূপোর ব্রেসলেট তৈরি করেছিল। তখনই এক ব্যক্তি এসে তার হাত থেকে ওইটা ছিনিয়ে নেয়। মা কাঁদতে কাঁদতে মেয়ের কথা বলে অনুরোধ করলেও ওই ব্যক্তি শোনেনি। ঠিক সেই মুহূর্তে শায়লা উপস্থিত। রাইসার ব্যাপারে সে মাকে সবকিছু জানায়। রাইসা একটি ছোট ড্রেস পরে তার রুমে অপেক্ষা করেছিল। আরাব তাকে দেখে কাছে টানে। রাইসা অস্বস্তিতে পড়লেও আরাব তাকে ছাড়তে রাজি ছিল না। আরাব তাকে বিছানায় শুয়ে দেয়। আরাব প্রথমে তো তার সঙ্গে অনেকটা সময় টিস করে, এরপর পরম যত্নে শুয়ে দিয়ে তাকে অয়েল ম্যাসেজ করে দেয়। রাইসা সেখানে আরাফের ছোটবেলার ছবি দেখে, ওইখানে তাকে অনেক বেশি কিউট লাগছিল। রাইসা যখন ঘুমিয়ে পড়ে আরাফ বসে বসে তো তাকেই দেখছিল। সকালে ডক্টর আরাফের জন্য তৈরি করা সেই বিশেষ ঔষধ নিয়ে আসে, কিন্তু আরাফ তাকে দ্রুত চলে যেতে বলে। ব্রেকফাস্ট টেবিলে বাটলার খাবারের খুব প্রশংসা করে রাইসাকে খাওয়ানোর চেষ্টা করে। রাইসার মর্নিং সিকনেস হলে আরাফের পেটেও ব্যথা অনুভূত হয়। ব্রেকফাস্টের পর আরাফ রাইসাকে জিজ্ঞেস করে সে কেন এখনো কাজ করতে চায়। আরাফ তার জীবন সহজ করতে শায়লার পজিশন বা ভালো কোনো কাজ দিতে চাইলেও রাইসা তা প্রত্যাখ্যান করে। সে শুধু চায় আরাফ যেন তাকে কোম্পানি থেকে বরখাস্ত না করে, কারণ ওই বিশেষ ঔষধ পাওয়ার জন্য তাকে কোম্পানির কর্মী হিসেবে থাকতেই হবে। আরাফ তার জেদ দেখে হতবাক। এরপর আরাফ নিজের গাড়িতে করে রাইসাকে অফিসে নামিয়ে দিয়ে আসে। রাইসা অবশ্য অনেকটা আগেই নেমে যায়। অফিসে পৌঁছাতে দেরি হওয়ায় শায়লা সুযোগ পেয়ে রাইসাকে অপমান করতে শুরু করে। সে রাইসার দিকে কলম ছুঁড়ে মারে এবং হুমকি দেয় যে সে রাইসার বস, তাই তার আদেশ মানতেই হবে। রাইসা এবার পাল্টা জবাব দেয়, কিন্তু শায়লা থামার পাত্রী নয়। ঠিক সেই মুহূর্তে আরাফ তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে হাজির। আরাফকে দেখা মাত্রই শায়লার সব দম্ভ মুহূর্তেই ধুলোয় মিশে যায়। সে আমতা আমতা করে নিজের দোষ ঢাকার চেষ্টা করে এবং রাইসার নামে উল্টো নালিশ করা শুরু করে। সে বলে, মিস্টার আরাফ, আমি তো নিজের কাজ করছিলাম, এই মেয়েটা কোম্পানির কোনো নিয়ম কানুনই মানতে চায় না। আরাফ এবার প্রচন্ড রেগে গিয়ে শায়লাকে কড়া কথা শুনিয়ে দেয়। সে বলে, তোমার যদি কোম্পানির জন্য এতই দরদ থাকে তবে সামনে যে কার টেস্ট হওয়ার কথা আছে সেটা তুমি করবে। শায়লা আটকে উঠে বলে, কিন্তু ওটা করতে গেলে তো আমার জানও চলে যেতে পারে। আরাফ ঠান্ডা গলায় জবাব দেয়, কোম্পানির ভালোর জন্য এতটুকু তো তুমি করতেই পারো। এরই মধ্যে শায়লার বাবার ফোন আসে। তিনি তাকে প্রচন্ড বকাঝকা করে বলেন, তোর কত সাহস যে তুই মিস্টার আরাফকে চটিয়েছিস, আজ থেকে তুই আমাদের জন্য মরে গেছিস বলে ধরে নেব। রাইসা এসব দেখে নিজের কাজে যেতে চাইলে আরাফ তাকে থামিয়ে দিয়ে বলে, এখন আমার অফিসে আসো। পরের দৃশ্যে রাইসা আরাফের অফিসে এলে আরাফ তাকে জড়িয়ে ধরে।
সে আবেগপ্রবণ হয়ে বলে, তোমাকে স্কুলে অপমানিত হতে হয়েছে, কর্মক্ষেত্রেও তোমাকে সবাই জ্বালিয়েছে, তোমার জন্য আমার খুব খারাপ লাগে। ঠিক তখন অফিসে রাখা টিভিতে ফর্মুলা 1 রেসিং দেখাচ্ছিল। রায়শা সেটি দেখে খুব খুশি হয়ে ওঠে, কারণ তার প্রিয় রেসার জিতছিল। কিন্তু রায়শার অন্য কারো প্রতি এই ভালো লাগা দেখে আরাফ হিংসায় টিভি বন্ধ করে দেয়। সে সাথে সাথে ফোনে নির্দেশ দেয়, আমার জন্য এখনই একটি রেসিং কারের ব্যবস্থা করো। আরাফের এই পাগলামি দেখে রায়শা অবাক হয়ে তাকিয়েছিল। হঠাৎ আরাফ তাকে কিস করতে গেলে রায়শা তাকে সরিয়ে দেয়, কারণ ঠিক তখনই তার ফোনে একটি কল আসে। রায়শার এক বন্ধু তাকে কোথাও আমন্ত্রণ জানাচ্ছিল, কিন্তু আরাফ ফোনটি কেড়ে নিয়ে কর্কশ্বরে বলে, ওর বিয়ে হয়ে গেছে, ও আর তোমার কাছে ফিরবে না। এগুলোর পরে সে রায়শাকে একটি বিশেষ স্যুপ খেতে দেয়, সঙ্গে ডক্টর যে বিশেষ ঔষধ তৈরি করেছিল সেটিও দেয়। রায়শা ঔষধটি পেয়ে খুশি হয়ে বলে, এখন আমায় কাজে ফিরতে হবে। আর আপনাকে যাওয়ার অনুমতি দিলেও সাবধান করে দেয়, কেউ যদি তোমাকে বিরক্ত করে তবে সাথে সাথে আমাকে জানাবে। রায়শা ওকে বলে দ্রুত অফিসে চলে যায়। ফ্যাক্টরিতে রায়শা যখন কাজ করছিল তখন অন্য কর্মীরা বলাবলি করেছিল যে রায়শা যেভাবে শায়লার রফাদফা করেছে তাতে তার থেকে দূরে থাকার সবার জন্য মঙ্গল। এমন সময় নাটকে নতুন চরিত্র সাশার এন্ট্রি, যাকে কোম্পানির সুপারভাইজার নিয়ে আসে। সাশা রায়শাকে একটি কাজের দায়িত্ব দেয় এবং রায়শা তা করতে রাজি হয়। পরের দৃশ্যে দেখা যায় আরাফ খাবারের টেবিলে বসে রায়শার জন্য অপেক্ষা করছে, কিন্তু রায়শা আসছিল না। কিছুক্ষণ পর রায়শা তাকে মেসেজ দেয় যে কাজের চাপের কারণে তার ফিরতে দেরি হবে। এতে আরাফ প্রচন্ড রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় সে নিজেই রায়শাকে আনতে যাবে। কিন্তু ওদিকে রায়শা যখন কাজের খাতিরে সুপারভাইজার আর সাশার সাথে ডিনারে গিয়েছিল, ডিনারের এক পর্যায়ে দেখা যায় ওই সুপারভাইজার রায়শার সাথে অভদ্রতা করার সুযোগ খুঁজছে। তারা তো জোর করে রায়শাকে ড্রিঙ্ক করানোরও চেষ্টা করছিল। ঠিক তখনই আরাফ তার অ্যাসিস্ট্যান্ট ও গার্ডদের নিয়ে সেখানে হাজির হয়। সাশা ও সেই সুপারভাইজার পালানোর জন্য নানা রকম অজুহাত দিতে শুরু করে, কিন্তু আরাফ তাদের কোনো কথাতে কর্ণপাত করে না। সে রায়শার পক্ষ নিয়ে তাদের উচিত শিক্ষা দেয় এবং শাস্তিরও ব্যবস্থা করে। পরের দৃশ্যে আরাফ রায়শার উপর রাগ দেখাতে থাকে যে কেন সে নিজেকে এমন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছিল। রায়শা তখন আবেগী হয়ে পড়ে, তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আরাফ রায়শাকে কিস করতে চায়, কিন্তু রায়শা তো রেগে তাকে সরিয়ে দেয়। তাদের এই সম্পর্কের মধ্যে এক অদ্ভুত ইন্টিমেসি লক্ষ্য করা যাচ্ছিল। রায়শা অসুস্থ হলে আরাফও একই কষ্ট অনুভব করতে থাকে। পরিস্থিতি শান্ত করতে আরাফ আবারও রায়শাকে কাছে টেনে নেয়। এই ইন্টিমেসি সিচুয়েশনে অ্যাসিস্ট্যান্ট রুমে ঢুকে পড়লে লজ্জায় তো সে দ্রুত ওইখান থেকে বেরিয়ে যায়। এরপর থেকে রায়শা বাড়িতে আরাফকে এড়িয়ে চলতে শুরু করে। বিষয়টি বাড়ির বাটলার লক্ষ্য করে এবং আরাফকে কিছুটা পরামর্শ দেয়। রাতে আরাফ যখন ঘুমন্ত রায়শার কাছে গিয়ে কিস করার চেষ্টা করে, রায়শা তখন মুখ ফিরিয়ে নেয়। অবশেষে আরাফ সে ডক্টরের সাথে জরুরি বৈঠকে বসে। যেহেতু রায়শার সাথে তার শারীরিক কষ্টের এক অদ্ভুত যোগসূত্র তৈরি হয়েছে, তাই আরাফ ডক্টরকে জিজ্ঞেস করে কিভাবে এই জটিল পরিস্থিতির সাথে সে মোকাবেলা করবে। পরদিন সকালে আরাফ রায়শাকে খুশি করার জন্য বিশেষ কিছু আয়োজন করে, কিন্তু গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায়। শায়লা রায়শার মাকে সেই খারাপ লোকটির মাধ্যমে অপহরণ করে আটকে রাখে। সেখানে সাশাও উপস্থিত হয় এবং নিজের অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। রায়শা যখন এই খবর পায় সে পাগলের মতো তার মায়ের কাছে ছুটে আসে, কিন্তু সেখানে পৌঁছানোর পর রায়শা বুঝতে পারে যে এটি তার আঙ্কেলের পাতা একটি ফাঁদ ছিল। শায়লা ও সাশা সেখানে আগে থেকেই উপস্থিত। ওইখানে এবার হুইল চেয়ার করে এক বৃদ্ধ লোক সেখানে আসে, যে আসলে রায়শাকে কিনে নিয়েছে। তারা যখন রায়শার সাথে জবরদস্তি শুরু করে, রায়শা চিৎকার করে বলে, দয়া করে থামুন, আমি প্রেগনেন্ট। এ কথা শুনে বৃদ্ধ লোক রেগে আগুন হয়ে যায়। সে বলে, আমার সাথে প্রতারণা করা হয়েছে, তোমরা আমার থেকে টাকা নিয়ে এখন প্রেগনেন্ট মেয়ে গুছিয়ে দিচ্ছ। সে সেখান থেকে চলে যায়। এরপর রায়শার আঙ্কেল ও বাকিরা ক্ষিপ্ত হয়ে রায়শার উপর অমানসিক নির্যাতন শুরু করে। তারা যখন রায়শাকে মারধর করেছিল, ওদিকে অফিসে থাকা আরাফও প্রচণ্ড শারীরিক ব্যথা অনুভব করতে থাকে। সে অস্থির হয়ে রায়শার খোঁজ নেওয়ার চেষ্টা করে। ঠিক তখন গ্র্যান্ডমা এসে আরাফকে হুঁশিয়ারি দেয়, যদি আমার নাত বউয়ের কিছু হয় তবে আমি তোকে কখনো ক্ষমা করব না। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট খবর পায় যে ওই লোকগুলো রায়শাকে কোম্পানির ফ্যাক্টরির ভিতরে লুকিয়ে রেখে টর্চার করছে। রায়শার আঙ্কেল যখন তাকে আরও আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই আরাফ ঝড়ের বেগে সেখানে এসে হাজির হয়। আরাফ রায়শার মামাকে মারতে শুরু করলে সে রায়শাকে জিম্মি করার চেষ্টা করে, কিন্তু আরাফের সামনে তার কোনো চালই কাজে লাগে না, যারা এতক্ষণে রায়শাকে কষ্ট দিচ্ছিল। আরাফের রুদ্রমূর্তি দেখিয়ে তারা তো ভয়ে হাঁটু গেড়ে বসে পান ভিক্ষা চাইতে শুরু করে। আরাফ রায়শাকে জড়িয়ে ধরে বলে, যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের একজনকেও আমি ক্ষমা করব না। সে তার অ্যাসিস্ট্যান্টকে আদেশ দেয় ওই লোকগুলোর হাত পা ভেঙে দিতে। এরপর আরাফ রায়শাকে কোলে করে বাসায় নিয়ে আসে। বাড়িতে ফিরে রায়শা খুব আবেগপ্রবণ হয়ে পড়লে বাটলার তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই অবস্থায় এমন হওয়াটা খুব স্বাভাবিক। এরপর আরাফ রায়শাকে একটি দারুণ সুখবর দেয়, সে রায়শার মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করেছে এবং তার মা এখন আগের চেয়ে অনেক ভালো আছে। রায়শা খুশিতে আত্মহারা হয়ে যায়।
আরাপ তখন তাকে বলে যে সে রাইসার সাথে সারা জীবন একসঙ্গে থাকতে চায়। রাইসাও তাতে রাজি এবং তার সিদ্ধান্ত নেয় তারা কখনোই ডিভোর্স নেবে না। সময় গড়িয়ে যায়, রাইসার গর্ভবাস্তার শেষ পর্যায়ে চলে আসে এবং আরাপ সারাক্ষণ তার ছায়ার মতো যত্ন নিতে থাকে। একদিন রাইসার মা এবং গ্র্যান্ডমা তাকে দেখতে এলে হঠাৎ রাইসার লেবার পেইন শুরু হয়। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভেতরে রাইসা যখন অনেক বেশি পেইনের মাঝে দিয়ে যাচ্ছিল, বাইরে তখন আরাপের অবস্থাও অনেক খারাপ। একটি করে বেবি হতে থাকে আর আরাপও কষ্ট থেকে রিলিফ পেতে থাকে। এই 4টি বেবি হতে হতে তার অবস্থাই পুরো খারাপ হয়ে যায়। তবে এই সকল বেবি হওয়ার পরে সে যেন অনেক বেশি হ্যাপি ছিল। সে অ্যাসিস্ট্যান্টকে সবাইকে উপহার পাঠাতে বলে। অবশেষে এরা বেবিদের নিয়ে অনেক বেশি হ্যাপিলি একসঙ্গে থাকতে শুরু করে। আর এখানে ড্রামাটি শেষ হয়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।